চলো চলো, সব মাল চলে এসছে। হ্যাঁ মোহনলাল বাবু, মাল এসে গেছে। নিয়ে আসুন ভিতরে। হ্যাঁ চলুন। আমি দরজাটা খুলছি। আসুন এইদিকে। হ্যাঁ বলছি, সেট এই টাকাটা পাঠিয়েছে। ঠিক আছে। প্রতি ক্লিকে আয় 2 টাকা, প্রতিদিন ইনকাম 70 টাকা। বিস্তারিত জানতে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করুন। এই বাক্সটা খোলা পড়ে আছে কি করে? কে কে আছে ওখানে? কে আছে? কে আছে এখানে? কে? কে আছে এখানে? কে আছে এখানে? কে আছে এখানে? কে তুমি? আমাকে পেড়ো না। কে তুমি? আরে আরে আরে, বাস বাস বাস, প্লিজ, যা চাই তোমার নিয়ে নাও, আমাকে পেড়ো না।
বিজু ধর ওকে। হ্যাঁ। এক ওর হাতে ছুরি, ধর ওকে। এই দাঁড়া দাঁড়া, এই, কোথায় পালাচ্ছিস? দাঁড়া। বিজু ধরে রাখ ওকে। হ্যাঁ। ও কিছু করেছে হয়তো, আর আমি ভিতরটা দেখে আসছি। ঠিক আছে গুপ্তবাবু, কি করছিলিস রে ভিতরে? কিছু বল। করিনি। হ্যাঁ, মোহনবাবু, 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 গণেশ, মোহনবাবুর খুন হয়ে গেছে বিরজু। ক্রাইম আর ক্রিমিনালস অদ্ভুত হয়ে গেছে। চোরেদের এক বড় মাথা ধরা পড়েছে, 4টে চুরির কেস সলভ হয়ে গেছে। বাক্স চোরকে হাতে নাতে ধরার পরেই গুদাম মালিককে হত্যা করেছে। এই কেসটাই এসছে। স্যার, আপনি এত নিশ্চিত হচ্ছেন কিভাবে? কেননা যখন আমি কোনো বিষয়টা নিয়ে কথা বলি, কোনো বিষয়ে আমি খবরের কাগজে পড়ি বা কোনো বিষয়ে টিভিতে দেখি, তখন সেই কেসটাই দৌড়ে আমার কাছে চলে আসে। স্যার, মিসেস বিলুমরিয়াও তো হতে পারে। যেভাবে বেলটা বাজছে, যত জোরে জোরে এই বেলটা বাজছে, তাতে এটা স্পষ্ট হচ্ছে যে যিনি বেলটা বাজাচ্ছেন তিনি কোনো সমস্যায় আছেন, কেস নিয়ে এসেছেন, কোনো আপনজনকে বাঁচানোর জন্য এসেছেন। হয়তো এই ছেলেটার বাবা হবে, যা গিয়ে দেখ। কেডি পাঠক বাবু, ওনার সঙ্গে আর্জেন্ট দরকার আছে। হ্যাঁ হ্যাঁ, আসুন। আগে কেডি সাহেব, কেডি সাহেব, আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন। ওকে খুনের অপরাধে পুলিশ ধরে নিয়ে গেছে সাহেব। বসুন আপনি, বসুন। এই আপনার ছেলে? হ্যাঁ কেডি সাহেব, এই আমার ছেলে। ওর হাইটটা একটু কম, ছোট মতো, কিন্তু আমি ভগবানের দিব্যি খেয়ে বলছি যে আমার ছেলে খুন করেনি কেডি সাহেব। আমার ছেলে খুন করতে পারে না কেডি সাহেব। দেখুন, দুঃখের বিষয় হলো এটা যে প্রত্যেক বাবা মা ভাবেন যে তাদের সন্তান কখনো কোনো খারাপ কাজ করতে পারে না, কিন্তু সন্তানরা হামেশাই দেখা যায় বাবা মাকে কষ্ট দিয়ে ফেলে। হতে পারে আপনার ছেলে এরকম কিছু করেছে। আমার ছেলে ছোটবেলায় অনেক দুঃখ পেয়েছে কেডি সাহেব। ওই মানুষটাকে কেউ বুঝতেই পারেনি কেডি সাহেব। স্কুলে ওকে নিয়ে মজা করতো, এই কারণে ওর স্কুল ছাড়িয়ে দিয়েছিলাম আমি। যখন পরিশ্রম করে ও কামাতে চাইলো তখন কেউ ওকে কাজ দিত না কেডি সাহেব। তবু ওর মনে দুনিয়ার জন্য ভালোবাসা আছে। ও তো পথে পড়ে থাকা জানোয়ারকেও সাহায্য করে কেডি সাহেব। এমন মানুষ অন্য মানুষের প্রাণ কি করে নেবে সাহেব? আমি বুঝতে পারছি, কিন্তু এক্ষেত্রে আপনার ছেলে স্বয়ং পুলিশকে এই বয়ান দিয়েছে যে ও চোরদের ওই দলে সামিল ছিল, 4-4টে চুরিও করেছে। সাহেব, ও আমার জন্য চুরি করতো সাহেব। আমার ক্যান্সার আছে কেডি সাহেব। আপনি তো জানেন ক্যান্সারের চিকিৎসা কতটা খরচা হয়। আমার চিকিৎসার জন্য রাজু চুরি করতো কেডি সাহেব। সাহেব, যদি আমি জানতাম যে চুরির টাকা দিয়ে রাজু আমার চিকিৎসা করাচ্ছে, তোকে আমি আটকাতাম সাহেব। কেডি সাহেব, আমার ছেলে খুন করতে পারে না সাহেব। বাঁচান আমার ছেলেকে, ও খুন করতে পারে না সাহেব। সাহেব, ও খুন করতে পারে না। আমি দেখছি। চেহারা দেখে তো সাদাসিধেই মনে হচ্ছে। বরুণ, রাজু যদি এই হত্যাটা না করে থাকে, তাহলে এই হত্যাটা এমন কোনো ব্যক্তি করেছেন যার মোহনলালের মৃত্যুতে লাভ হয়েছে হয়তো। শুরু থেকে শুরু করা যাক। মোহনলালের সম্বন্ধে যাবতীয় খোঁজ খবর নিয়ে আয়। কার সঙ্গে ওর ওঠা বসা ছিল, ব্যবসার প্রতি ক্লিকে আয় 2 টাকা, প্রতিদিন ইনকাম 70 টাকা। বিস্তারিত জানতে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করুন। সঙ্গে কে কে জড়িত, বাড়িতে আত্মীয় স্বজন ইত্যাদি ইত্যাদি। ইওর অনার, এই কথাটা খুব ভালোভাবে জানা সত্ত্বেও কি যতক্ষণ অপরাধ প্রমাণ না হয়ে যায়, আদালতের জন্য কোনো ব্যক্তি অপরাধী নয়। আমার মনে হয় যে কিছু কেসে এরকম করে আমরা আদালতের মূল্যবান সময় নষ্ট করে দিই। আজ আদালতে যে কেসটা এসছে সেটা কিছুটা এরকমই। এ হলো রাজু। একে দেখতে বাচ্চাদের মতো হলেও এর কাজ এরকম যে একে দেখে বড় থেকে বড় লজ্জা পেয়ে যায়। রাজু একটা চতুর চোর, যে নিজের গোষ্ঠীর সাথে মিলে এই শহরের মধ্যে 4খানা চুরির ঘটনা ঘটিয়েছে। চুরি অবধি তো ঠিকই ছিল, খুব ভালো ছিল, কিন্তু আজ এই মহাশয় এখানে
খুনি হিসেবে দাঁড়িয়ে রয়েছেন। ইয়েস ইওর অনার, খুন করে পালাতে যাওয়া রাজুকে হাতে নাতে ধরা হয়েছিল। আর রাজুর দেওয়া তথ্যের উপর ভিত্তি করে পুলিশ এর গোষ্ঠীকেও গ্রেপ্তার করে ফেলেছে। ইওর অনার, রাজু গুদামগুলোকে নিজের টার্গেট বানায়। গুদামে মাল সাপ্লাই করা লোকেরা রাজুর ইনফরমার ছিল। আর রাজু নিজের বামুন হওয়ার সুবিধা নিয়ে বক্সে লুকিয়ে পড়ত। আর তারপর ডেলিভারি দেওয়ার লোকেরা খুব নিশ্চিন্তে ওই বক্সটাকে গুদামের ভিতর লুকিয়ে ফেলত। মাঝরাতে রাজু বক্স থেকে বেরোতো আর নিশ্চিন্তে চুরি করত। আর তারপর রাজু চুরি করা মালগুলো সঙ্গে নিয়ে আবার বাক্সতে লুকিয়ে পড়ত। আর তার পরের দিন রাজুর সঙ্গীরা ওই বক্সটাকে ফেরত নিয়ে যেত। ইওর অনার, এটা খুব দারুণ প্ল্যান ছিল, যেটা 4 বার একদম সাকসেসফুল ছিল। কিন্তু 5ম বার মালিকের হঠাৎ গুদামে আবার ফিরে আসার কারণে গন্ডগোল হয়ে যায়। গুদাম মালিক মোহনলাল ওকে ধরার চেষ্টা করে, তো এ ভীষণ নিষ্ঠুরভাবে ওনাকে হত্যা করে দেয়। ইওর অনার, এটা খুবই সোজা এবং সিম্পল একটা কেস, তাই সময় নষ্ট না করে আমি আদালতের কাছে এটা অনুরোধ করব যে রাজুকে যত দ্রুত সম্ভব কঠিন শাস্তি দেওয়া হোক। দেখা যাক ডিফেন্স লয়ারের কাছে কি প্রমাণ আছে। ইওর অনার, আমি মেনে নিচ্ছি যে আমার মক্কেল রাজু কাজকর্মের দিক থেকে একজন চোর, কিন্তু এই মামলাটা চুরি সংক্রান্ত নয়, হত্যা। আর আমি আদালতকে এই বিশ্বাসটা দিচ্ছি যে আমার মক্কেল রাজু একজন হত্যাকারী নয়। মোহনলালকে হত্যা ও নয়, অন্য কেউ করেছে। এটা কি অযৌক্তিক কথা বলছেন আপনি গিরি সাহেব? ইওর অনার, ওই গুদামে ভিতরে বাইরে যাওয়া আসার জন্য একটাই রাস্তা আছে, আর মোহনলাল তালা খুলে ভিতরে আসে। আর নিজে রাজু এটা স্বীকার করেছে যে ও চুরি করার জন্য ভিতরে গিয়েছিল আর বাইরে পালানোর সময় ধরা পড়ে। পরে যখন লোকেরা ভিতরে পৌঁছায় তখন মোহনলাল মৃত পড়েছিল। কোনো তৃতীয় ব্যক্তির ওখানে থাকার প্রশ্নই ওঠে না ইওর অনার। এই সমস্ত ঘটনা প্রমাণ করে যে খুনটা শুধু এবং শুধুমাত্র রাজু করেছে। যাই হোক কেডি সাহেব, এটা প্রমাণ করার জন্য যে আপনার মক্কেল খুনটা করতে পারে, আমি কাঠগড়ায় ডায়নাকে ডাকার অনুমতি চাইব ইওর অনার। অনুমতি দিলাম। ডায়না, তুমি রাজুকে কিভাবে চেনো? স্যার, রাজু আর আমরা দুজন একসাথেই সার্কাসে কাজ করতাম। ও, খুব ভালো, খুব ভালো। তার মানে রাজু সার্কাসে জোকারের কাজ করত। রাজু সার্কাসে জোকার হওয়ার সাথে সাথে মৃত্যুর বৃত্তে ছুরিও চালাতো। ও মাই গড, মরণকূপ কিন্তু ভয়ানক খেলা বেশ। কিন্তু রাজু ছুরি চালাতে নিপুণ ছিল। এরকম কি কখনো হয়েছে যে রাজুর ছুড়ে দেওয়া ছুরিতে তুমি আঘাত পেয়েছো? হ্যাঁ, একবার এরকম হয়েছিল। দুর্ঘটনাবশত নাকি রাজু ইচ্ছে করে এরকম করেছিল? স্যার, এটা তো আমি বলতে পারবো না, কিন্তু হ্যাঁ, ওই দিন শোয়ের আগে আমার আর রাজুর মধ্যে একটা ঝগড়া হয়েছিল। ডায়না, তুই আমাকে ভালো না বেশে ভালো করলি না। এবার দেখ তুই আমি কি করতে পারি।
সাহেব, হ্যাঁ, আমাদের সেদিন ঝগড়া নিশ্চয়ই হয়েছিল, কিন্তু জজ সাহেব এর মানে এটা নয় যে আমি জেনে বুঝে ডায়নাকে আঘাত করেছি, বরং ডায়না ভুল করে আঘাত পেয়েছিল জজ সাহেব, আমি জেনে বুঝে এরকম করিনি। রাজু মিথ্যে বলছে জজ সাহেব, ওরকমটা ও জেনে বুঝে করেছিল। রাজু একজন হিংসাত্মক প্রবৃত্তির মানুষ, যে রেগে গেলে যে কোনো মানুষের হত্যা করতে পারে। আর এমন কি, এটা সেই ছুরি যেটা দিয়ে মোহনলালের হত্যা করা হয়েছিল। আর নিজের খেলা দেখানোর জন্য রাজু ঠিক এরকমই ছুরি ব্যবহার করত। ইওর অনার, আমি অভিযোগ পক্ষের মহোদয়কে এটা মনে করিয়ে দিতে চাইবো যে এই ছুরিতে আমার মক্কেল রাজুর আঙ্গুলের ছাপ উপস্থিত নেই। এডি মহোদয়, আপনার এটা খুব ভালো করে স্মরণ করা উচিত যে রাজু ওই রাতে দস্তানা পড়েছিল, সেজন্য আঙুলের ছাপের কোনো প্রশ্নই ওঠে না। না, তাহলে আপনি কিসের উপর ভিত্তি করে এটা বলছেন যে এই ছুরিটা আমার মক্কেল রাজুর? এরকম তো অনেক ছুরি রয়েছে পৃথিবীতে। ইওর অনার, এখানে একটা প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে, সেটার উত্তর আমি জেনে নিতে চাইবো ডায়না দেবীকে কিছু প্রশ্ন করে। বসুন আপনি। তো ডায়না দেবী, এই যে ঘটনাটা আপনার সঙ্গে ঘটলো, তার আগে কি এরকম কোনো ঘটনা আপনার সঙ্গে ঘটেছিল যেখানে রাজু আপনার ওপর ক্ষতিকারক কোনো প্রয়াস করেছিল, ক্ষতি করার জন্য হয়েছিল এরকম কিছু? ওই ঘটনার পর আমি খুবই ভেঙে পড়েছিলাম, আর তারপর আমি রাজুর সাথে সব সম্পর্ক ভেঙে দিয়েছিলাম। ইওর অনার, শুধুমাত্র একটা ঘটনার উপর ভিত্তি করে কোনো মানুষের প্রবৃত্তিকে হিংসাত্মক বলে ঘোষণা করে দেওয়া, এটা কি ঠিক? যাই হোক, প্রাপ্ত তথ্যাবলী থেকে এটা জানা গেছে ইওর অনার যে আরও একজন ব্যক্তি রয়েছে যার কাছে যথেষ্ট কারণ রয়েছে মোহনলাল বাবুকে হত্যা করার। মোহনলাল বাবুর বাড়ির পাশে একজন চাবিওয়ালার দোকান রয়েছে, ওই চাবিওয়ালার নাম হলো সাদ্দাফ। আমি সাদ্দাফকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। সাদ্দাফ, মোহনলাল বাবুর গুদামের পাশে চাবি বানানোর দোকান রয়েছে আপনার। তো যদি আমি আপনার বানানো একটা চাবি দেখাই, তো আপনি মহামান্য বিচারককে কি ওই চাবির ব্যাপারে কিছু বলতে পারবেন? সাহেব, দিনে এতগুলো চাবি বানাই, সবগুলো আমার পক্ষে মনে রাখা মুশকিল। এই চাবিটাকে দেখুন, ভাবুন যদি আপনার কিছু মনে পড়ে যায় তো। সাহেব, 7 দিন আগে আমি এরকম ডুপ্লিকেট চাবি বানিয়েছিলাম। এরকমই একটা চাবি আপনি বানিয়েছিলেন 7 দিন আগে? আচ্ছা, আর কিছু মনে আছে আপনার? সাহেব, আমি এই চাবিটার সাথে একটা ছোট চাবিও বানিয়েছিলাম। এই চাবিটার সঙ্গে আপনি আরো একটা ছোট চাবিও বানিয়েছিলেন। আর এই দুটো চাবি আপনার কাছে কে বানাতে এসেছিলেন, আপনি তাকে চিনতে পারবেন? ওই ব্যক্তিকে এই সময় আদালতে উপস্থিত রয়েছেন, দেখুন একটু। সাহেব, সাহেব, ওই লোকটা। তো প্রকাশবাবু, মহামান্য আদালতকে একবার বলুন যে মোহনলাল বাবুর সঙ্গে কি সম্পর্ক ছিল আপনার? প্রতি ক্লিকে আয় 2 টাকা, প্রতিদিন ইনকাম 70 টাকা। বিস্তারিত জানতে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করুন। আমার বড় দাদা ছিল। নিজের নয়, সৎ। তাতে কি যায় আসে? হ্যাঁ, এসে যায়, অনেক কিছুই এখানে এসে যায় এবং গিয়েওছে। এই যে মোহনলাল বাবুর সঙ্গে আপনার একটা মনোমালিন্য চলছিল, কি কারণে সেটা বলুন মহামান্য বিচারককে। প্রকাশবাবু বলুন। আমি গুদামে আমার সম্পত্তি বিক্রি করতে চেয়েছিলাম, আর মোহন আমাকে এমন করতে দিচ্ছিল না। জজ সাহেব, এই গুদামটা আমার বাবা বানিয়েছিল। তাহলে বলুন, গুদামে আমার অধিকার আছে না নেই? আপনার অধিকার রয়েছে এবং আপনি সেই অধিকার পাওয়ার জন্য আপনি আইনের সহায়তা কেন চাইলেন না? কেননা পেপারস মোহনের কাছে ছিল। আচ্ছা 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 আচ্ছা। তো কাগজপত্র পাওয়ার জন্য আপনি ওই গুদামের নকল চাবি বানিয়েছেন, আর তারপর ওই চাবি ব্যবহার করে আপনি ওই রাতে গুদামে প্রবেশ করলেন ওই সমস্ত কাগজপত্র পাওয়ার জন্য আর সৎ ভাইয়ের সঙ্গে বদলা নেওয়ার জন্য। ইওর অনার, ওই রাতে গুদামে রাজুর উপস্থিতির কারণে প্রকাশের এই প্ল্যানটা বিফলে চলে গেল, আর ইনি
মোহনলাল আর রাজুর মধ্যে এই হাতাহাতিটা দেখলেন। আর যখনই রাজু মোহনলালকে আঘাত দিয়ে ওই গুদাম থেকে বেরিয়ে যাচ্ছিল, ইনি নিচে গেলেন মোহনলালের কাছে আর ইনি, প্রকাশ তুই না, এমন কিচ্ছু করিনি আমি জজ সাহেব। কেডি সাহেব, যদি আপনার কথায় এতটুকুও সত্য থাকে, তাহলে সেই রাতে প্রকাশকে গুদাম থেকে বেরোনোর সময় কেউ কেন দেখতে পায়নি? সেটা এই কারণে, যেই মুহূর্তে মোহনলালের মৃত্যুর খবরটা ছড়িয়ে পড়লো তখন বাইরে ভিড় জমে গেল, আর খুবই চালাকির সঙ্গে উনি ওই ভিড়ের একটা অংশ হয়ে পড়লেন। ইয়নার পুলিশের তালিকা অনুযায়ী প্রকাশ বাবু ওখানে উপস্থিত ছিলেন। উনি মোহনলাল বাবুর দেহটা শনাক্তও করলেন, উনি নিজের বয়ানও দিলেন। শুধুমাত্র এতটাই নয়, উনি কাগজপত্র সেখান থেকে চুরি করলেন। অবজেকশন ইওর অনার, প্রকাশ পেপার চুরি করার জন্য গুদাম আর আলমারির নকল চাবি বানিয়েছিল। যদি ওর মোহনলালকে খুন করার দরকারই ছিল, তাহলে ও এইসব কেন করত? প্রকাশ, তুমি আদালতকে বলো যে সত্যটা কি, ওই রাতে কি হয়েছিল। এটা সত্যি জজ সাহেব যে আমি পেপারস চুরি করার জন্যই গোদামের ডুপ্লিকেট চাবি তৈরি করেছিলাম, আর আমি সেই দিন গোদামের বাইরে সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম। আর তারপর আরে আমাদের মোহন বাবুর খুন হয়ে গেছে, দেখ কি অবস্থা। কি হয়ে গেল আমার দাদার? কে মেরেছে? কে? ও মেরেছে মোহনবাবুকে। আমি একে মারিনি, আমার উপর সন্দেহ করবেন না। যদি তুই না মেরে থাকিস তাহলে কে মেরেছে? মোহনবাবুকে দেখ, ওনাকে কে ছুরি মেরেছে, আর তোরাতেই তো ছুরি রয়েছে। ওই মেরেছে। না, আমি মারিনি। আরে পুলিশকে ডাকো। হ্যাঁ, আরে ফোন কর পুলিশকে। আরে তাড়াতাড়ি যা, আরে কেউ যা না। আরে বিরজু ফোনটা কর না। আমার দাদাকে মেরে দিয়েছে। আরে আমার দাদাকে মেরে দিয়েছে। আরে কেউ পুলিশকে ফোন করো। আরে কেউ তো ডাকো পুলিশকে, দেখো যেন পালাতে না পারে। আমার দাদাকে মেরে দিল রে। হ্যাঁ, আমি পেপারস চুরি করেছিলাম, কিন্তু আমি খুন করিনি, আমি খুনি নই। ইয়নার, বাস্তবিকভাবে প্রকাশবাবু ওই রাতে গুদামে বাইরে থেকে ভেতরে নয়, ভেতর থেকে বাইরে এসেছিলেন। ওই ঘটনার সময় উনি গুদামের ভেতরেই উপস্থিত ছিলেন। না জজ সাহেব, এটা মিথ্যে, মিথ্যে। আমি সেই সময় গুদামের বাইরে ছিলাম, আর আমি আমার দাদাকে হত্যা করিনি, আমার দাদাকে হত্যা। আমি কেডি রাজুকে বাঁচানোর জন্য সব দোষ আমার উপর চাপাচ্ছে। ইওর অনার, আমি কেডি সাহেবকে বোঝানোর জন্য আমি মহেশ গুপ্ত বাবুকে গুদামের ঠিক পাশে যার বাসনের দোকান রয়েছে, ওনাকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। গুপ্তবাবু, আপনি সর্বপ্রথম ব্যক্তি যিনি সেই রাতে রাজুকে গুদাম থেকে বেরিয়ে পালাতে দেখেছিলেন। মোহনলালের মৃত শরীরটাকেও আপনি সবার প্রথমে দেখেছিলেন। আপনি কি ঠিক করে মনে করে বলতে পারেন ওই রাতে প্রকাশ গুদামের ভিতর থেকে বাইরে আসে নাকি বাইরে থেকে ভিতরে গুদামে যায়? ও হয়তো বাইরে থেকে এসেছিল, গুদামের ভেতরে তো আমরা আগে যাই, আর সেই সময় ভেতরে কেউ ছিল না সাহেব। হ্যাঁ, হতে পারে এটা যে যেই সময় আপনি প্রবেশ করলেন ওই গুদামে, প্রকাশবাবু আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন, লুকিয়েছিলেন তিনি ওখানে, আপনি দেখতে পারেননি। হতে পারে এটা। না সাহেব, গুদামের ভেতরে তখন কেউ ছিল না। না না, এটা আপনি এতটা বিশ্বাসের সঙ্গে কিভাবে বলতে পারেন? সাহেব, ওই রাতে যখন আমি ভেতরে পৌঁছালাম তখন মোহনবাবু, 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 গণেশ, মোহনবাবুর খুন হয়ে গেছে। বীরজু, খুন করেছিস তুই? চল চল। খুন হয়ে গেছে। মোহনবাবুকে মেরে দিয়েছে। এই মেরেছে। না না, আমি খুন করিনি। বেটা, তুই যদি না করিস তাহলে কে করেছে? না, আমি করিনি। গুপ্তবাবু, পুলিশকে ডাকুন, পুলিশকে ডাকুন এক্ষুনি। ধর কে, ধর। দাঁড়া, আমার হাত থেকে পালাতে পারবি না তুই। সাহেব, এই নাটাকে ধরার চক্করে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। এ আমাদের সারাটা গুদাম দৌড় করিয়েছিল। যদি জজ সাহেব অন্য কেউ থাকলে তাহলে আমরা দেখতে পেতাম না। এক্সকিউজ মি ইওর অনার,
আমি কেডি স্যারকে কিছু জরুরি পেপার দিতে চাই। দিয়ে দিন। কেডি সাহেব, এবার তো আপনার 3rd পলিসি ফেল হয়ে গেল। অস্ত্র ফেলে দিন। গুপ্তবাবু, আপনি যেতে পারেন। না 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 না, চলে যাবেন, কিন্তু যাওয়ার আগে আমাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিন, তারপর চলে যাবেন আপনি। হ্যাঁ। এটা বলুন যে যেই সময় আপনি প্রবেশ করলেন ওই গুদামে মোহনলাল বাবু কি পরিস্থিতিতে ছিলেন? অর্থাৎ মরে গিয়েছিলেন, জীবিত ছিলেন? সাহেব, কতবার বললাম আমি আপনাকে, উনি মারা গিয়েছেন। উনি জীবিত ছিলেন, আপনি ওনাকে মেরেছেন। অবজেকশন ইওর অনার। কেডি সাহেব, গুপ্তবাবু কেন মারবে মোহনলালকে? গুপ্তবাবুর কাছে মোহনলালকে মারার কারণটা কি ছিল? সঠিক প্রশ্ন ভরদ্বাজ বাবু। এই যে দলিলটা আমার হাতে রয়েছে, এটাই গুপ্তবাবুকে পোক্ত একটা উদ্দেশ্য দেয় মোহনলাল বাবুকে হত্যা করার। তো একটু বলুন আমাদের অভিযোগ পক্ষের মহোদয়কে যে কয়েকদিন আগেই মোহনলাল বাবুর সঙ্গে আপনার একটু তর্কাতর্কি হয়েছিল, বিষয়টি হাতাহাতির পর্যায়ে হাতাহাতিতে পৌঁছেছিল। মনে পড়ছে না? আমি মনে করিয়ে দিচ্ছি। অনার, গুপ্তবাবুর জীবিকা বলতে একটাই রয়েছে, ওনার ওই বাসনের দোকান, যেটা মোহনলাল বাবুর গুদামের একদম ঠিক পাশেই রয়েছে, ওটা ঠিক গায়ে লাগানো অবস্থায়, যেটা মোহনলাল বাবু দখল করতে চাইছিলেন। ঠিক বলছি আমি? দখল করতে চাইছিলেন তো আপনার দোকানটা, না মোহনলাল বাবু? তো ধর ওকে, দেখ ওনাতে ছুরি, ধর ওকে, বিরজু ধরে রাখ ওকে, ও কিছু করেছে হয়তো, আর আমি ভিতরটা দেখে আসছি। মোহনবাবু, গুপ্তা, খুন খুন, বিরজু মোহনবাবুর খুন হয়ে গেছে। এক মিনিট। চলুন মেনে নিচ্ছি যে গুপ্তবাবুর কাছে মোহনলালকে মারার জন্য একটা বিশেষ কারণ ছিল, কিন্তু আপনার কি মনে হয় যে গুপ্তবাবু মোহনলালকে হত্যা করার জন্য একটা খুব ধারালো এবং লম্বা অস্ত্র নিয়ে নিজের পোটলায় রেখে ঘুরতেন? কথাবার্তার এই ওজনটাকে কমিয়ে দেওয়ার ক্ষমতা আপনার মানতেই হবে ভরদ্বাজবাবু। এখন গুপ্তাবাবু তার পোটলায় ঠিক কি কি নিয়ে ঘুরতেন সেটা তো ওনার কর্মচারীরাই, ওনার দোকানে কাজ করা ওই যে বীরজু রয়েছে, ওই ভালো বলতে পারবে। হ্যাঁ বীরজু ভাই, বলুন যে ওই রাতে গুপ্তবাবুর পোটলায় কোনো ধারালো অস্ত্র লুকিয়েছিলেন, এরকম কি কিছু ছিল ওনার পোটলায়? ওনার পোটলায় কিছু ছিল? আগে ওনার পোটলাতে। আমাকে ছেড়ে দিন জজ সাহেব, আমি কিছুই করিনি, আমি খুব গরিব মানুষ। কি ছিল ওনার পোটলায়? হ্যাঁ, ওনার কাছে ছুরি ছিল। ছুরি ছিল? আরে ছুরি তো আমি নিজের কাজের প্রয়োজনে রাখি জজ সাহেব। আপনার যদি কিছু বলার থাকে কাঠগড়া এসে বলুন। জজ সাহেব, ছুরি তো আমি নিজের সুরক্ষার জন্য রেখেছিলাম, আর যদি বলেন দোকানের, তো আমি মোহনবাবুকে বিক্রি করে দিয়েছিলাম। প্রতি ক্লিকে আয় 2 টাকা, প্রতিদিন ইনকাম 70 টাকা। বিস্তারিত জানতে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করুন। 3 দিন আগে উনি আমার থেকে দোকানটা কিনে নেন, আর সেটার টাকাও দিয়ে দিয়েছিলেন, আর আমাকে 1 মাসের সময় দিয়েছিলেন যে আমাকে দোকানটা সরিয়ে নিতে, আর আমি পাশে একটা দোকানও কিনে নিয়েছিলাম। এবার আপনিই বলুন, আমি মোহনবাবুকে খুন কেন করতে যাব? কেন করব জজ সাহেব? আমি খুন করিনি। হ্যাঁ, তো কেডি সাহেব, যখন মোহনলাল বাবু গুপ্তবাবুর দোকানটা কিনেই ফেলেছিলেন, তাহলে আপনার মতে এমন কি বিশেষ কারণ থাকতে পারে যে গুপ্তবাবু মোহনলালকে খুন করে দেবে? জজ সাহেব, এতক্ষণে আমরা খুব ভালো করেই বুঝে গেছি যে ওই রাতে গুদামের বাইরে থেকে ভিতরে কেউ ঢোকেনি। যে ব্যক্তি খুন করে থাকুক না কেন, সে ওই সময় গুদামের ভিতরেই উপস্থিত ছিল, আর সে ব্যক্তি রাজু ছাড়া আর কেউ নয়। আজ আমরা কোনো রকম সিদ্ধান্তে পৌঁছতে পারিনি, কিন্তু আমি আশা করব যে পরের শুনানিতেই দুপক্ষই নিজেদের সব রকম কাগজপত্রের সাথে অকাট্য প্রমাণ পেশ করবেন। ততক্ষণ পর্যন্ত
আমি এই আদালত মুলতুবি রাখলাম। রাজু, যেই ছুরি দিয়ে মোহনলাল বাবুকে হত্যা করা হয় সেই ছুরিটা তোমারই না? আসলে কেডি স্যার, যে ছুরিটা দিয়ে মোহনলালের খুন হয়েছে সেই ছুরিটা আমারই। কিন্তু কেডি স্যার, সেই ছুরিটা তো আমি অনেক আগে হারিয়ে ফেলেছি। কেডি স্যার, আমি আমার সমস্ত ছুরি আমার কাছেই রাখি, আর ওগুলোর মধ্যে একটা ছুরি কি করে হারালো আমি জানি না। তোমার ছুরি তুমি রেখেছিলে, এমনি উধাও হয়ে গেল, তুমি জানো না এটা কিভাবে হতে পারে? দেখো রাজু, তুমি কিছু লুকোচ্ছ আমার কাছে। কি লুকোচ্ছ তুমি আমার কাছে, বলো। স্যার, যদি রাজু খুন না করে থাকে তাহলে কে করেছে? আর রাজুর ছুরি ওই খুনির কাছে পৌঁছলো কি করে? এটাই তো ধাঁধা বরুণ। তুই তো শুনলি না, হত্যাকারী সবসময় কোনো না কোনো চিহ্ন ফেলে যায়। তুই ওই ঘটনাস্থলে যা আর একটু তল্লাশি কর, যা। বরুণ, একটু আগে যা। ওপরের অংশটা একবার দেখা। অরুণ, মোহনলালের মৃতদেহটা ঠিক যেখানে পাওয়া গিয়েছিল সেই জায়গাটা তোর থেকে কতটা দূরত্বে? স্যার, মোটামুটি 6 ফুট। এক মিনিট দাঁড়া, ওখানে দাঁড়া, একটু পিছনে আয়। ওখানে নিচে দেখ, মাটিতে কি চকচক করছে? স্যার, সূর্যের আলো। ক্যামেরাটা উপরে করে একবার দেখা, এই আলোটা কোথা থেকে আসছে? অরুণ, একবার পুরো গুদামটা দেখা। দেখাচ্ছি। দাঁড়া, ওই যে চেনটা ওখানে ঝুলছে ওখানে জুম কর। ওই যে চেনটা ঝুলছে সেটা আলোর সোর্সটা থেকে কতটা দূরত্বে? স্যার, মোটামুটি 4 ফুট। আর ঘটনাস্থল থেকে? স্যার, মোটামুটি 3 ফুট। একটা কাজ কর, এই চেনটা থেকে কোনো ভারী বস্তু টাঙিয়ে ঝোলা। হ্যাঁ স্যার। আরো জোরে। ঠিক আছে, গট ইট। হ্যাঁ স্যার। চল এবার ছাদে যা। Oh my God! ইওর অনার, খুবই বিচিত্র হয়ে গেছে এই কেসটা। এই কেসের সঙ্গে জড়িত সমস্ত সাক্ষীর কাছে মোহনলাল বাবুকে মারার কারণ রয়েছে। রাজু ভাগ্নে চাইছিল এবং সেই কারণে হয়তো ও মোহনলাল বাবুকে মেরেছে। প্রকাশ গুদামের অংশ পেতে চাইছিল, আর গুপ্তবাবু তার নিজের দোকানটা বাঁচাতে চাইছিল। ওই ছুরিটার ওপর কারো আঙুলের ছাপ পাওয়া যায়নি। হতে পারে এই তিনজনের মধ্যে কেউই সেটার ব্যবহার করেছিল। পুরোপুরিভাবে সম্ভব এটা, ইওর অনার। এখন গুপ্তবাবুর দোকানটা তো মোহনলাল বাবু কিনেই নিয়েছিলেন, তো গুপ্তবাবুর ওপর থেকে সন্দেহটা উঠে যায়। প্রকাশবাবুর বিষয়ে যা যা জানা দরকার সেটা জেনে নিয়েছি আমি। রাজুর সম্বন্ধে বেশ কিছু বিষয় জানার জন্য
আমি অনন্তবাবুকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। অনন্তবাবু কি করেন আপনি? আগে স্যার আমি কাপড়ের দোকানের সেলসম্যান, আচ্ছা, আর তার আগে আমি অজন্তা সার্কাসে কাজ করতাম। এই রাজু ও সার্কাসে কাজ করতো? হ্যাঁ স্যার। জানতেন নিশ্চয়ই আপনি ওকে? হ্যাঁ। তো কি বলতে পারেন আপনি ওর সম্বন্ধে? আগে রাজু তো এমনিতেই ছোটখাটো, কিন্তু ওর মন খুব বড়। আমি সর্বদাই ওকে অন্যের কাজে সাহায্য করতে দেখতাম। অন্যদের হ্যাঁ, সাহায্য করতে আপনি দেখেছেন? হ্যাঁ। এই যে আপনি বললেন যে আপনি কাপড়ের দোকানে আগে কর্মচারী একজন, সার্কাস কেন ছেড়ে দিলেন আপনি? স্যার, সার্কাসের মালিক মুরুগান হঠাৎ করেই মারা যায়। হঠাৎই? কিভাবে? স্যার, একদিন সকালে ওকে মৃত অবস্থায় বিছানায় পাওয়া যায়। মামলা পুলিশ পর্যন্ত পৌঁছেছিল, কিন্তু জানা যায়নি কি হয়েছিল। আমি শুনেছি যে ওনার মৃত্যুর পর ওনার মৃতদেহের আশপাশে ওনার ঘরে কোথাও ওনার নামে একটা পয়সাও পাওয়া যায়নি। এই সার্কাস কি এমনি বিনা পয়সায় চলতো? না স্যার, এমন তো নয়। মুরুগান সাহেবের কাছে প্রচুর টাকা ছিল, কিন্তু আমাদের সার্কাস এই শহর থেকে ওই শহরে যাতায়াত করত। সেই কারণে মুরুগান সাহেব টাকা ব্যাংকে না রেখে সর্বদাই নিজের কাছে রেখে দিতেন। কিন্তু হ্যাঁ, ওনার মৃত্যুর পরে ওনার কাছে কিছুই পাওয়া যায়। তো কেউ খোঁজার চেষ্টা করেননি ওই টাকা পয়সাগুলো? হ্যাঁ স্যার, ওনার সমস্ত আত্মীয় স্বজন টাকা খোঁজার অনেক চেষ্টা করেছিল। হামেশা এরকমটা হয়ে থাকে। আমাদের ওরা এতটাই ঝামেলায় ফেলেছিল, কিন্তু আমরা কিছু জানলে তবে তো বলতে পারবো না। অবজেকশন ইওর অনার, এই সার্কাসের ফালতু গল্প শুনিয়ে আদালতের সময় নষ্ট করা হচ্ছে। না না না, সময় নষ্ট করা হচ্ছে না, সময়ের একটা সৎ ব্যবহার করছি আমি। আদালতে এই বিষয়টা প্রস্তুত করার একটা চেষ্টা আমি এখানে করছি যে মোহনলাল বাবুর হত্যা সার্কাসের মালিক মুরুগানের টাকা পয়সার কারণে হয়েছিল। মুরুগানের টাকা? আগে হ্যাঁ। মুরুগানের টাকার সঙ্গে মোহনলালের মৃত্যুর কি কারণ থাকতে পারে? মুরুগানের টাকা আর মোহনলালের মৃত্যু দুটোই আলাদা আলাদা ঘটনা। আলাদা আলাদা ঘটনা রয়েছে, কিন্তু সেগুলো একসঙ্গে সব জড়িত। আর এই যোগসূত্রটা রাজু। শুনতে হয়তো এটা একটু বিচিত্র লাগবে, কিন্তু হত্যাকারী যে রয়েছে সে মোহনলাল বাবুকে হত্যা করতে চাইছিল না, তার উদ্দেশ্য ছিল রাজুকে মারার। কেডি সাহেব, আপনি বলতে চান যে রাজুর কাছে মুরুগানের টাকা পয়সা ছিল, আর কেউ মুরুগানের টাকাটা নেওয়ার জন্য রাজুর পেছন পেছন গুদাম অব্দি আসে। মানে হলো এই, রাজু মুরুগানের টাকাটা সঙ্গে নিয়ে চুরি করতে যেত। না 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 না, এরকমটা নয়। ইওনার বিষয়টা অনেকটা এরকম। সর্বপ্রথম মুরুগান সাহেবের টাকা পয়সা রাজুর কাছে ছিল না, কিন্তু রাজু জানতো যে টাকা পয়সাটা ঠিক কার কাছে রয়েছে, আর রাজু সেই ব্যক্তিকে ব্ল্যাকমেল করে চলেছিল। আমি ঠিক বলছি রাজু? আগে হ্যাঁ। ইওনার রাজু ঠিক যাকে ব্ল্যাকমেল করছিল সেই ব্যক্তি প্রতি ক্লিকে আয় 2 টাকা, প্রতিদিন ইনকাম 70 টাকা। বিস্তারিত জানতে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করুন। রাজুর ওপর রেগে ছিল, এমনকি বিরক্ত হয়েছিল। সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য ওই ব্যক্তি একটা পরিকল্পনা করে। ওই রাতে ওই গুদামের মধ্যে প্রবেশ করে রাজুকে মেরে রাজুর মৃতদেহটা ওই বাক্সের মধ্যে বন্দি করতে চাইছিল। রাজুর সঙ্গী ওই বাক্সের মধ্যে রাজুর মৃতদেহটা খুঁজে পেয়ে স্বয়ং এটাকে বেপাত্তা করে ফেলতো। এই হত্যাটার পুলিশে কোনো রকম রিপোর্টও পর্যন্ত করা হতো না। কিন্তু মোহনলাল বাবুর গুদামে ফিরে আসার কারণে এই পরিকল্পনাটা ব্যর্থ হয়ে যায়। মোহনলাল বাবু রাজুকে ধরে ফেলে। রাজু পালিয়ে যাওয়ার জন্য মোহনলাল বাবুকে আঘাত করে, আরও ওখান থেকে পালিয়ে যায়, আর ধরা পড়ে যায়। যখন হত্যাকারী এই সব কিছু দেখে ফেলে, আর তার মনে হয় যে যদি পুলিশ চলে আসে তো ও সেখানে ধরা পড়ে যাবে আর রাজুর বন্ধু বলে তাকে মানা হবে, এই কারণে সে মোহনলাল বাবুকে হত্যা করে ফেলল আর ওখান থেকে পালিয়ে গেল। এক মিনিট, ও বাইরে কি করে পালালো? বাইরে তো ভিড় ছিল আর ভিতরে গুপ্তবাবু ছিলেন। আমি জানতাম যে আপনি এই প্রশ্নটা করবেন। এই দেখুন, এই হচ্ছে সেই বিষয়। ইওর অনার, আমিও চাইবো যে আপনিও
এই ছবিগুলো দেখুন। ইওর অনার, প্রথম ছবিটা যেটা আপনি দেখতে পাচ্ছেন ওটা ওই গুদামের মেঝেতে আলো পড়ে রয়েছে। এই আলোটা ছাদে হওয়া ফুটো থেকে আসছে ইওর অনার। আর এই ফুটোটা কোনো ব্যক্তি টাইল ঠিক মতো সেই জায়গায় রাখেনি, যেই কারণে ওই ফুটোটা ছাদের ওপর হয়েছিল। যার মানে এটা দাঁড়ায় যে যেই ব্যক্তি ওই গুদামে আসে সে ওই ছাদের ওপর দিয়ে আসে। ইওর অনার, আদালতের সময় নষ্ট না করে, অপচয় না করে আমি ডায়না দেবীকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। ডায়না দেবী, কত নম্বরের জুতো পরেন আপনি? 7। 7? ওই সার্কাসে কি করতেন আপনি? স্যার, আমি একজন ট্রাপিজ আর্টিস্ট। ট্রাপিজ আর্টিস্ট যদি বাংলা ভাষায় বুঝিয়ে বলা হয় তো সেই সমস্ত মানুষ যারা দড়ির সহায়তা নিয়ে, সাহায্য নিয়ে ছাদের এক কোণা থেকে অন্য কোণায় চলে যায়, খেলা দেখিয়ে থাকেন, ঝাঁপ দিয়ে দেন মাটিতে। হ্যাঁ। দড়ির জায়গায় যদি চেনও থাকে তবুও তাদের জন্য এই কাজটা খুবই সহজ হয়, সরলভাবেই করতে পারে। ইওর অনার, একটা শেষ ছবি আমার কাছে রয়েছে যেটা আমি আদালতের সামনে দেখাতে চাইব। ফরেনসিক বিশেষজ্ঞরা যখন পরীক্ষা করলেন তারা জানতে পারলেন যে এটা রক্তাক্ত অবস্থায় জুতোর ছাপটা 7 নম্বরের কোনো জুতোর। আর বিশেষ বলার বিষয় হলো যে এই জুতোটা কোনো মহিলা পরেছিলেন সেদিন। ইওর অনার, এতে এটা স্পষ্ট হয়ে যায় ইওর অনার যে যেই ব্যক্তি ওই গুদামে ছাদ দিয়ে ঢুকে নিচে এসে যে মোহনলাল বাবুকে হত্যা করে সে অন্য কেউ নয়, ডায়না দেবী ছিল। কিছু সাক্ষ্য আরো ইওর অনার, এই কাগজপত্র আমরা খানা তল্লাশির সময় ওখান থেকে পেয়েছি, যা থেকে এটা জানা যাচ্ছে যে প্রতি মাসে ডায়না দেবী রাজুকে টাকা পয়সা পাঠাতেন। আর এই হলো ওনার ফোনের কল লিস্ট ইওর অনার, যে নাম্বার ওখানে চিহ্নিত করা হয়েছে কোনো পি রাজুকে, যাকে ইনি লাগাতার ফোন করতেন পি রাজুকে। আপনার নাম কি পি রাজু? হ্যাঁ স্যার। ডায়না দেবী, কি এখনো প্রমাণ করা এটা বাকি রয়ে গিয়েছে যে রাজু আপনাকে ব্ল্যাকমেল করত আর প্রতি মাসে আপনি ওকে টাকা পয়সা পাঠিয়ে যেতেন? প্রশ্নটা শেষই হয়ে গিয়েছে, শুধুমাত্র এটা যে কোন বিষয়টাকে নিয়ে রাজু আপনাকে ব্ল্যাকমেল করত সেটা কি আপনি নিজে বলবেন নাকি আমি এখানে বলে দেবো এখন? আপনি ঠিক বলছেন কেডি স্যার, মুরগানের টাকা আমি চুরি করেছি আর ওকে বিষ দিয়ে আমি মেরেছিলাম। কিন্তু এই সমস্ত কথা রাজু জানতে পেরেছিল আর ও আমাকে ব্ল্যাকমেল করা শুরু করে দিয়েছিল। রাজু আমাকে অতিষ্ঠ করে তুলেছিল, তাই আমি ওকে মেরে ফেলতে চেয়েছিলাম। কারণ আমি ওই ভয়ের থেকে পালাতে চেয়েছিলাম যে প্রত্যেক মাসে আমার দরজায় এসে দাঁড়িয়ে পড়তো, আমার থেকে টাকা চাইতো, আমায় ব্ল্যাকমেল করতো। এই জন্য আমি রাজুকে মারতে চেয়েছিলাম। রাজুকে ডেলিভারি করার লোকেরা গুদামের ছবি দিয়েছিল, আমিও সেই ছবিগুলোকে দেখেছিলাম। আর আমি রাজুকেও সেই ছুরি দিয়েই মারতে চেয়েছিলাম যে ছুরি দিয়েও আমায় আঘাত করেছিল। আমি দড়ির সাহায্যে গুদামের ভেতরে প্রবেশ করি।
আর সেখানে গিয়ে রাজুর বাইরে বেরোনোর অপেক্ষা করতে থাকি। তখনই আমি দেখি গোডাউনের মালিক ভেতরে আসে। আর রাজু ওকে আহত করে দেয়। আমি ঠিক করে নিই যে রাজুকে ফাঁসানোর এর থেকে ভালো সুযোগ আমি আর পাবই না। তারপর আর কি, আমি ওই গোডাউনের মালিকের খুন করে ফেলি, যাতে সব দোষ রাজুর দিকে চলে যায় আর সারা জীবন যেন ও জেলে পচতে থাকে। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। ইওর অনার, রাজু ডায়না দেবীকে এই কারণে ব্ল্যাকমেল করে যাচ্ছিল কারণ ওর বাবা ক্যান্সারের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। ওর চুরি করার পেছনেও এই কারণটাই ছিল। ইওর অনার, আমি এই আদালতে সব রকম ভাবে প্রমাণ করে ফেলেছি যে মোহনলাল বাবুকে হত্যা আমার মক্কেল রাজু নয়, ডায়না করেছে। রাজু নির্দোষ, ইওর অনার। সব রকম সাক্ষ্য এবং প্রমাণাদি বিচার করে এই আদালত রাজুকে মোহনলালের হত্যাকাণ্ডের অভিযোগ থেকে মুক্তি দিচ্ছে, কিন্তু 4টে চুরি এবং মুরুগানকে হত্যা ষড়যন্ত্র করার জন্য 7 বছরের কয়েদবাসের আদেশ দিচ্ছে। আর ডায়নাকে 2 জন ব্যক্তিকে হত্যা করার সাথে রাজুকেও হত্যা করার ষড়যন্ত্রে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। ভরদ্বাজবাবু, ছোট্ট একটা বিষয় ছিল, আপনি বুঝে উঠতে পারলেন না। পরের বার নিশ্চয়ই। থ্যাংক ইউ কেডি স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ কেডি স্যার, অনেক অনেক ধন্যবাদ। একদম দুশ্চিন্তা করবে না। আমার বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলে আমি তোমার বাবার চিকিৎসার সম্পূর্ণ বন্দোবস্ত করে দিয়েছি। শাস্তিটা কাটিয়ে আসবে তো বাবাকে একদম স্বাস্থ্যকর দেখতে পাবে। যাও। স্যার, এই কেসটাতে সবাই সাজা পেল, সবাই কিছু না কিছু অপরাধ করেছে। এটাই জীবনের নিয়ম বরুণ। অপরাধ যখন করেছে তখন শাস্তি তো পেতেই হবে। প্রতি ক্লিকে আয় 2 টাকা, প্রতিদিন ইনকাম 70 টাকা। বিস্তারিত জানতে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করুন।